হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। যদি কণ্ঠ ছাড়ার সুযোগটা না থাকে তাহলে কলম, সেই কলমকে হাতিয়ার করে অনেক কথা বলা যায়। কি কথা? যে কথাগুলো মানুষকে জানানোর প্রয়োজন, যে কথাগুলো সত্যি মানুষ জানতে চায়। আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যে মানুষটা তার জীবনের বিভিন্ন সিঁড়ি ভেঙে তার ওপরে ওঠা, এবং সেই প্রত্যেকটা সিঁড়িতে একটা করে গল্প রয়েছে। আমরা কথা বলবো সুশান্ত ঘোষের সঙ্গে। সুশান্তদা, অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুশান্ত, প্রথমত একটা বিষয়, যে রাজনীতি একটা এমন জিনিস যার কোনো স্থিরতা থাকে না, সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে। কিন্তু সেই পরিবর্তনটা এক একটা সময় এক এক রকমের হয়, মানুষ এক এক রকম ব্যাখ্যা করে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি, আমাদের দেশের যা পরিস্থিতি, তাতে বামপন্থীরা বিশেষ করে তারা বলছে যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে দেশ চলছে। কিন্তু সাধারণ মানুষ তারা কেন বামপন্থীদের বিকল্প হিসেবে বেছে নিচ্ছে না? শেষ যে বিহারে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে বামপন্থীদের অনেকটাই কমে গিয়েছে। কি বলবেন? গোটা দেশের খারাপ পরিস্থিতির কথা বামপন্থীরা মানুষের কাছে বললেও সেই বলার মধ্য দিয়ে মানুষকে বামপন্থীদের পক্ষে নিয়ে আসা সম্ভবপর হয়নি। এটা খুবই যথাযথ। তার একটা বড় কারণ হচ্ছে যে এখন প্রচার মাধ্যমের যে প্রভাব মানুষের উপরে, সেই প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করার জায়গায় বামপন্থীরা নেই। প্রচার মাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে যাদের দ্বারা, এবং তাদের সেই প্রচার মাধ্যমের প্রভাবেই মানুষকে একটা নির্দিষ্ট পথে পরিচালিত করে দিচ্ছে, এবং এটা করতে পারছে যাদের কাছে প্রচুর পরিমাণ অর্থ। যেভাবেও গোটা দেশ এখন পরিচালনার দায়িত্বে যারা রয়েছে, যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল তারা তাদের কি পরিমাণ তাদের তহবিলে অর্থ আছে, তাদের নেতারাও বোধহয় যে 1 নম্বর 2 নম্বর নেতাও বোধহয় বলতে গেলে 3 বার ঢোক গিলতে হবে তাদের পক্ষে বলা। এর যে প্রভাব, সেই প্রভাবের সঙ্গে টক্কর দেয়া আমরা বামপন্থীরা যারা আমরা আমাদের নিয়ম নীতির মধ্য দিয়ে আমরা আমাদের দলকে পরিচালনা করি। আমি শুধু একটা উদাহরণ নেব। এই নির্বাচনের সময় যে অর্থ সংগৃহীত হয়, তার মধ্যে কোম্পানিগুলো যে টাকা দেয়, গত লোকসভা নির্বাচনে যেটা সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে তথ্য সামনে এলো, তাতে এই টাকা নেয়ার ক্ষেত্রে দেশ পরিচালনা করছে যে রাজনীতিক দল, তারা 1 নম্বর জায়গায়। 2 নম্বর জায়গায় পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা পরিচালনা করছে তারা। অন্য রাজনীতি দল আছে, কিন্তু এদের ধারে পাশে কেউ নেই। কিন্তু এই একটা জায়গায় আমরা বামপন্থীরা আমরা হচ্ছে যে একেবারে সিদ্ধান্ত করি এই টাকা, কর্পোরেটের টাকা আমরা হচ্ছে যে গ্রহণ করি। এটা সর্বজনবিদিত। আর যেভাবে আজ থেকে 15-20 বছর আগে গণতন্ত্রের যে সংজ্ঞা ছিল, আজকে সেই গণতন্ত্রের সংজ্ঞা সেই জায়গায় নেই। যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছে তারা আরো বেশি করে উপলব্ধি করতে পারছে। নির্বাচন আসলেই হচ্ছে যে নতুন নতুন চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে। কিসের জন্য? এখন হচ্ছে যে এটা তো বাস্তবকে তো মেনে নিতে হবে। বিহারের নির্বাচনে ভোটের কদিন আগে অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা চলে গেল। বিহারের
মানুষও হচ্ছে ভাবতে পারেন যে 10,000 করে টাকা একবারে হচ্ছে যে অ্যাকাউন্টে চলে আসে, ওটা হিসাব হচ্ছে যে নির্বাচনের যে হিসাব বদলে গেল। যারা শাসক দল ক্ষমতায় ছিল তারা এটা করতে পারলো, যারা বিরোধী তাদের এই সুযোগ নেই, তারা করতে পারলো না, তারা পিছনে পড়ে গেল। বিগত বেশ কয়েকটা নির্বাচনের যে ফলাফল তাতে যা দেখা যাচ্ছে তাতে আহ, বাম ভোট, বামেদের বেশ কিছু ভোট সেটা বিজেপির দিকে চলে যাচ্ছে। আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রচারে বারবার করে বামেরা বলে থাকে যে বিজেপির সঙ্গে তৃণমূল একসময় তারা সরকারে গিয়েছে, জোট করেছে এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে তৃণমূলই নিয়ে আসছে। সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলেই সবচেয়ে বেশি যাচ্ছে। মানে এই যে এই দুটো বিষয়, এটা চলে গেছে। সংখ্যালঘু ভোট পশ্চিমবাংলার বর্তমান শাসক দলের পক্ষে এই জন্যেই যে এমনভাবে একটা বাইনারি তৈরি হয়েছে যে সংখ্যালঘুদের একমাত্র রক্ষা করতে পারে এই রাজ্যের শাসক দল। তাই হচ্ছে যে শাসক দলের পক্ষেই সংখ্যালঘুরা হচ্ছে কনসেন্ট্রেট করেছে। আর উল্টো দিকে যত হচ্ছে যে এরা সংখ্যালঘুদের একমাত্র রক্ষাকর্তা এটা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে হিন্দুদের রক্ষা করবে কে? বিজেপি। কিন্তু পশ্চিমবাংলায় যেহেতু শাসন ব্যবস্থায় রয়েছে রাজ্যের শাসক দল, তারা অ্যাডভান্টেজ নিচ্ছে। কিভাবে এই রাজ্যের শাসন ব্যবস্থায় শাসক দল অ্যাডভান্টেজ নিচ্ছে এটা সর্বজনবিদিত। পশ্চিমবাংলায় অতীতে কখনো নির্বাচন পরিচালনার জন্য কখনো পেশাদারী সংস্থাকে কখনো নিয়োগ করার প্রয়োজন হয়নি। 2016 লোকসভা নির্বাচনে, 18 লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পরে পেশাদারী সংস্থা পশ্চিমবাংলায় এলো এবং তারা আসার পরে পশ্চিমবাংলার নির্বাচনী প্যাটার্নটা হচ্ছে যে বদলে গেল। এখন পেশাদারী সংস্থা, তাদের পরামর্শ, আর সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে পুলিশ প্রশাসন, তারা এই নির্বাচনটাকে পুরোপুরি খেয়াল করে দেখে যে গত বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো আইএস, ভুয়ো আইপিএস হুড় করে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এরা বড় ভূমিকা পালন করল। ভোটের পরে সেসব তথ্য নজরে এলো, যৎকিঞ্চিত কিছু হইচই হলো, মামলা মোকদ্দমা হলো, তারপর কোথায় হারিয়ে গেল আর সেসব কোনো চর্চাই নেই। পরিকল্পনা করে ভুয়ো আইএস, ভুয়ো আইপিএস কলকাতা কর্পোরেশন থেকে বেতন হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বেতন হয়ে যাচ্ছে, কোনো অস্তিত্ব নেই সেই সময়। কিসের এসব কখনো আমরা ভাবতে পারতাম অতীতে? আমরাও 34 বছর ক্ষমতায় ছিলাম, কোনোদিন এসব কথা আমরা কোনোদিন ভাবতেও পারিনি, ভাবনার মধ্যে কোনোদিন আসেনি। দেখেছি আমার হয়েছে। হ্যাঁ, তবে ঠিকই যে শাসক দল তারা তাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য, তারা টিকে থাকার জন্য তারা তাদের মতন করে চলবে। কিন্তু শেষ কথা বলার লোক হলো মানুষ। হ্যাঁ, যেটা প্রচলিত বাক্য আছে না, যে কিছু মানুষকে কিছু সময়ের জন্য ভুল বোঝানো যায়, সব মানুষকেও কিছু সময়ের জন্য ভুল বোঝানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য ভুল বুঝিয়ে আটকে রাখা যায় না, বা কোনোভাবে আটকে রাখা। একদিন তার পরিণতি শেষ হয়, শেষ যখন হবে তখন সবাই প্রত্যক্ষ করতে পারবে, মানুষ যেদিন বুঝবে, দেয়ালে যেদিন পিঠ লাগবে সেদিন তো শেষ হবে। এই ভুল বোঝানোতে কি মনে হচ্ছে যে একটা প্রশ্ন আসছে যে এটাও কি ভুল ছিল সাইফুদ্দিন চৌধুরী যখন বলেছিলেন যে বিজেপি দেশের সবচাইতে বড় বিপদ, তারপর সিপিআইএম এর মধ্যে অনেক বিতর্ক হয়, সাইফুদ্দিন চৌধুরীর মতন একজন সাংসদ, তার সঙ্গে পার্টির বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ হয়। পরবর্তী সময় দেখা গেছে পার্টি এই কথাটা মেনেও নিয়েছে এবং বিজেপিকে আটকাতে কংগ্রেসের সঙ্গে জোটও করেছে। সত্য একদিন প্রকাশ্যে আসবে, সেই সত্য প্রকাশ্যে এসেছে। বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের বোঝাপড়া করতে হয়েছে। অনেক বছর আগে যে নেতার কথা বললেন, সৈফুদ্দিন চৌধুরী, খুব ভালো, ক্যালকাটা ইউনিভার্সিটি জিএস ছিল,
তো তার কথা ভবিষ্যতে প্রমাণ হয়ে গেল যে সে যেটা বলেছিল সেটা তার অভিজ্ঞতা লব্ধ সিদ্ধান্ত যে ঠিক ছিল সেটা ভবিষ্যতে প্রমাণ হবে। ভুলকে ভুল, বামপন্থীরা ভুল স্বীকার করে। অতীতে বামপন্থীরা যখন যে ভুল হয়েছে সে ভুল স্বীকার করেছে। বামপন্থী ভুল স্বীকার করলে তো মানুষ সে কাছে ছোট হয় না। ভুল স্বীকার করলে মানুষ মনে করে হ্যাঁ ভুল করেছিল, ভুল স্বীকার। এখন তো বিজেপি হচ্ছে দেশের কাছে সবচেয়ে বড় বিপদ। সেই বিজেপি শাসন ব্যবস্থা পরিচালনা খুব ভালো হলো যে শেষ লোকসভা নির্বাচনে এককভাবে বিজেপি মেজরিটি নিয়ে আসতে পারলো। যদি আসতে পারতো তাহলে সংবিধানের যেগুলো মানুষের জন্য এখন অবশিষ্ট আছে সেগুলো সব বদল হয়ে যেত। যেহেতু এককভাবে ক্ষমতায় আসতে পারেনি সেই জন্য এটা থেকে গেল। মানুষকে ধন্যবাদ, মানুষ অন্তত সেই সুযোগ বিজেপিকে দেয়নি। সৈফুদ্দিন চৌধুরীর কথা বলতে মনে পড়ে গেল, সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুণ্ড এনারা মিলে একটি নতুন দল তৈরি করেছিলেন পিডিএস। তাতে সেটা নিয়ে অনেক চর্চা হয়েছিল যে কারা কারা সেই পার্টিতে যাবে। তো এই নিয়ে কার্যত পার্টি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যায়। তো আপনার কাছেও কি সেরকম কোনো প্রস্তাব এসেছিল? ব্যাখ্যা আমি দেবো না। হ্যাঁ, প্রস্তাব এসেছিল এবং তখন আমাদের মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং অত্যন্ত জনপ্রিয় নেতা সুভাষ চক্রবর্তী এনে আমার সঙ্গে বসেছিলেন, কথা বলেছিলেন। আমি সব ওই বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। কিন্তু আমি তখন সুভাষদাকে বলেছিলাম, সুভাষদা যে আমি রাজনীতিতে এসেছি প্রত্যন্ত গ্রাম থেকে, আমার কোনো দাদা, কাকা, মামা এরকম কোনো কেউ ছিল না যারা আমাকে রাজনীতিতে হাতে ধরে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যতটুকু মানুষের কাছে পরিচিতি, মানুষের ভালোবাসা, মানুষের সম্মান সবই আমার পার্টির জন্য। তাই হাত যাই করে এই পার্টি ছেড়ে 1998 সাল এই সময় বিশেষ করে আপনার জেলা, সেই জেলাতে কেশপুর সহ আরো বেশ কিছু জায়গা তখন হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে এবং তাতে দেখা যায় যে প্রায় মিডিয়ার লোককে সেখানে কলকাতা থেকে ছুটে যেতে হতো। বিভিন্ন খবর আসতো যে ওখানে কিরকম হিংসা হচ্ছে। তো এই জায়গায় যে বিষয়টা হলো, তারপরে ওখানে নির্বাচন হলো এবং পরবর্তী সময় ভোট হলো, তখন বামপন্থীদের যে শক্ত ঘাঁটি ওটা দুর্বল হলো। তৃণমূল কংগ্রেস তখন নতুন দল, তারা তখন ওখানে একটা শক্তি বাড়িয়ে ফেললো। পাঁশকুড়ায় তৃণমূল কংগ্রেস জিতলো, লোকসভায়। হ্যাঁ, পাঁশকুড়া লোকসভা নির্বাচন। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে হঠাৎ করে এরকম কি এমন হলো, মানে হঠাৎ করে বামপন্থীরা কি তখন ওখানটা সংগঠন খুব দুর্বল হয়ে গেছে, তৃণমূল দখল করতে পেরে কি হয়েছিল? আমরা বামপন্থীরা যে রাজনীতির পথে আমরা 1977 সাল থেকে যাত্রাপথ শুরু করেছিলাম, সেই পথের সামনে এই ঘটনা কোনো আমরা ভাবিনি হঠাৎ করে এরকম আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হবে এবং এই আক্রমণের জন্য পরিকল্পনা করে আজকে যারা মাওবাদী তাদের একটা অংশ তখন ছিল পিডব্লিউজি, পিপলস ওয়ার গ্রুপ, জনযুদ্ধ বলে তাদেরকে ব্যবহার করা হবে করে রক্তাক্ত হবে রাজনীতি। মানুষ হতচকিত হয়েছিল। আমরা সরকারে আছি অথচ আমাদের লোক আক্রান্ত হচ্ছে। এবং শুধু তাই না, এবং পুলিশের যে ভূমিকা স্বাভাবিকভাবে সেই ভূমিকাতেও কিছু পরিবর্তন চলে এসেছিল। সেটা বুঝতে একটু সময় লেগেছিল, কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস পাঁশকুড়া লোকসভায় জিতে যায়। কিন্তু তার অল্প কিছুদিনের মধ্যেই মানুষকে আমরা বোঝাতে সক্ষম হই, মানুষ বুঝতে পারে আসল সত্যি কোনটা, আসল অবস্থা কোনটা। সেই জন্যে 2001-এর বিধানসভা নির্বাচনে আবার সেই সব জায়গায় মানুষ হচ্ছে বামপন্থীদের সমর্থন করে। কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছিল তার মধ্যে, যে আপনাকে জ্যোতি বসু ফোন করেছিল, চন্দ্রকোনা পার্টির ছিলেন, তখন বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার উপর খুব রেগে আছেন। আপনি কলকাতায় এলেন, আসার পর কথা হলো, কিন্তু এই যে জায়গাটা যে আপনাকে ওই মানে আপনার জেলায় যেতে বারণ করার জন্য বিরোধী দল নয়, আদালত নয়, পার্টির তরফে একটা প্রস্তাব এসেছিল রাজ্য কমিটিতে। যখন রাজ্য কমিটির মেম্বার ছিলাম না, আমি পরে শুনেছিলাম। তবে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে
যখন সমস্ত ঘটনা জ্যোতি বসুর কাছে আমি উপস্থাপন করি এবং তখন তৎকালীন সময়ে তখন পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদের উপস্থিতিতে, তখন এই ভুল বোঝাবুঝিটা কেটে গেছিল। জ্যোতিবাবু তার বলিষ্ঠ সিদ্ধান্ত তিনি বলে দিয়েছিলেন, তারপরে আর এটাই কোনো সমস্যা। মানে এরকম জেলা থেকে তো এরকম একটা অভিযোগ তখন এসেছিল যে মানে ওখানকার হিংসার জন্য আপনাকে দায়ী করছে আপনারই পার্টি। না, পার্টি দায়ী করেনি, দায়ী করেছিল পুলিশ। তৎকালীন পুলিশের যিনি ছিলেন, জেলার পুলিশের এসপি যিনি ছিলেন, তিনি এই কথা তৎকালীন পুলিশ মন্ত্রীকে বুঝিয়েছিলেন। তারপরে যখন আমি প্রকৃত বিষয়টা যখন বুঝালাম, তখন বুদ্ধদা বুঝেছিলেন, জ্যোতিবাবু বলেছিলেন সুশান্ত ইজ রাইট। ওরকম যখন অশান্ত হয়ে রয়েছে একটা বড় জায়গা, জ্যোতি বসু ইসরায়েলে যাচ্ছিলেন, সম্ভবত 99 সাল হবে। না, 99 সাল নয়, ওটা ছিল 2000 সাল। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছাড়ার কিছুদিন আগে, শেষ জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছাড়ার আগে ওটাই ছিল লাস্ট সফর। তো আপনার সঙ্গে কি কথা হয়েছিল আপনি বলুন না, যে আপনাকে বলেছিল যে এই যে পরিস্থিতি চলছে, কেশপুর টেশপুরে এই যে অবস্থা হচ্ছে, গড়বেতা এইসব যে অশান্ত পরিস্থিতি চলছে, হ্যাঁ, এটা আর কতদিন এরকম চলবে। আমি বলেছিলাম যে দেখুন, হচ্ছে যে তৈরি করা তো মানুষের সৃষ্ট নয়, তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছে আমরা তো বুঝতে পারিনি যে এরকম একটা হতে যাচ্ছে। এখন আপনি কদিন পরে ফিরবেন বলুন, তো বললো যে আমি 10 দিনের মধ্যে ফিরে আসবো, তার মধ্যে আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। উনি আসার আগে পরিস্থিতি স্বাভাবিক। মানে এটা কিভাবে হলো যে পরিস্থিতি মানুষকে নিয়ে, এবং হ্যাঁ, মানুষকে নিয়ে যা হয়েছিল, মানুষকে নিয়ে, মানুষ ছাড়া হচ্ছে যে কোনো কিছুই হয় না, মানুষকে নিয়েই হয়েছিল। এবং 2001-এ আমরা আরো অনেক বেশি মানুষের সমর্থন নিয়ে আমরা আবার পশ্চিমবাংলার শাসন ব্যবস্থায় আমরা ফিরে এসেছি। তারপরে তো আবারও সেই জনযুদ্ধের পর যখন মার্চ হয়ে গেল এমসিসি আর তারপরে তো আবার জঙ্গলমহল আবার রক্তাক্ত শুরু হয়ে গেল। মানে এই যে জঙ্গলমহল রক্তাক্ত হলো, মানে হঠাৎ করে তো, মানে যেখানে পার্টির এত সংগঠন এত মজবুত ছিল, সেখানে মাওবাদীরা এলো এবং তারা সংগঠনটা মজবুত করলো। সেখানটা তখন মানে পার্টি কি করছে, পার্টি বুঝতে পারেনি তখন? না, পার্টি বুঝতে পারেনি, বুঝতে পেরেছিল, কিন্তু তো বললাম যে তখন যে পরিস্থিতিটা তৈরি হলো, যে কোনো ঘোষিত রাজনৈতিক দল সরাসরি মাওয়িস্টের মতন সংগঠনের পিছনে দাঁড়িয়ে যাবে, এটা অতীতে ছিল না। পশ্চিমবাংলায় এদের পিছনে একটা রাজনৈতিক দল, ঘোষিত যারা রাজনৈতিক দল, যাদের মাওয়িস্টের যে আইডিওলজি, তাদের সঙ্গে যাদের কোনো বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, তারা দাঁড়িয়ে গেল। পশ্চিমবাংলার ক্ষমতা দখল করার জন্য, বামপন্থীদের ক্ষমতা থেকে সরানোর জন্য তারা দাঁড়িয়ে গেল, এবং এদের সঙ্গে মাওবাদীদের সরাসরি চুক্তি হলো। এবং পরবর্তীকালে যখন 11 সালের ক্ষমতার পালাবদল ঘটল, তারপরে ঘোষিত ওদের যে বক্তব্য ছিল আমাকে জেলে পাঠানোর পরে জেলে গিয়ে আমি সব আরো যা তথ্য জানলাম, সেগুলো যে যাদেরকে দিয়ে সব করানো হয়েছিল, তারা আমাকে অকপটে বলল যে আমরা ভুল সিদ্ধান্তে, হ্যাঁ, আমরা শরিক হয়ে গেলাম, যে আমরা ভাবিনি যে রাজ্যের এই শাসক দল ক্ষমতা আসার পরে আমাদের প্রতি এই ব্যবহার করবে। তখন যদি এরকম একটা রাজনৈতিক দলের যদি মদত না থাকতো, তাহলে পশ্চিমবাংলায় মাওয়িস্টরা এই কাণ্ড করতে পারত না। যেমন প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন রক্তাক্ত হচ্ছে জঙ্গল এলাকা, প্রতিদিন একবারে ক্ষেত মজুর থেকে, স্কুল ছাত্র থেকে, কলেজ ছাত্র থেকে, শিক্ষক থেকে আরম্ভ করে সবারই খুন হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। সকালে কাগজ খুললেই খুনের ঘটনা, টিভিতে খুনের ঘটনা, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সে সময় তৈরি হয়ে গেল। তো সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা আমাদের এইসব এলাকায় কিন্তু মানুষের সঙ্গে আমরা ছিলাম বলে মানুষকে আমরা আমাদের পক্ষে রাখতে পেরেছিলাম। 2011 সালে যখন পালাবদল হলো, তখন আমরা বিনপুরে জিতলাম, তখন আমরা গড়বেতায় জিতলাম, তখনও কেশপুরে আমরা জিতলাম, তখনও চন্দ্রকোনায় আমরা জিতলাম, আমরা জিতেছিলাম 2011 সালে। কিন্তু রাজ্যে আমরা ক্ষমতার থেকে পরাজিত হলাম। তারপরে বেছে বেছে যেসব জায়গায় আমরা 11 সালে জিতেছিলাম, সেখানে আক্রমণ একদম মানে লাগাম ছাড়া আক্রমণ সংগঠিত হলো, যাতে একবারে মানে রোলার চালিয়ে দেয়, যাতে আর কোনোদিন ওই এলাকায় বামপন্থীরা মাথা তুলতে না পারে। তার শিকার হলো আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতা। শত শত মিথ্যা মামলা, জেল, জরিমানা, একেবারে এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া, জরিমানার নামে তার জমি জায়গা, গরু বাছুর বিক্রি করতে বাধ্য করা,
দৈহিকভাবে মেরে পঙ্গু করে দেওয়া এইসব ঘটনা হচ্ছে 2011 সালে সংগঠিত হলো, যেখানে শাসক দল পরাজিত হয়েছিল সেখানে বেশি করে হলো, যেখানে শাসক দল জিতেছিল সেখানে এতটা আক্রমণ হতো না। মাওবাদীদের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে বিশেষ করে মিডিয়া যে কথাটা বারবার করে লিখেছে, বারবার করে দেখিয়েছে, তারা বলতো যে মাওবাদীদের সঙ্গে লড়াই করার জন্য সিপিএম পাল্টা হারমাত ক্যাম্প, তারা হচ্ছে গিয়ে এই কথাটা উচ্চারণ করছে। এই যে যখন নিতাইয়ের ঘটনাটা ঘটে তখন মিডিয়া বলল যে আমরা যে এতদিন পর্যন্ত যে কথাগুলো বলছিলাম এই নিতাইটা তার প্রমাণ, এবং নিতাইতে হচ্ছে গিয়ে ওই হারমাত ক্যাম্প থেকে গুলি চলে এবং গ্রামবাসীরা মারা যায়। বিষয়টা এখন বিচারাধীন, এখন সাক্ষ্য শেষ হয়ে গেছে, এখন আর্গুমেন্ট স্টেজে আছে যে নেতায়ে সিপিআইএম বা হারমাত যাদেরকে বলা হচ্ছে তাদের গুলিতে মানুষের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল মাওবাদীদের গুলিতে। মাওবাদীদের চিরায়ত কৌশল, কোথাও কখনো পুলিশের সামনে পুলিশকে আক্রমণ করতে গেলে বা কোনো প্রতিরোধকে ভাঙতে গেলে ওরা সাধারণ মানুষকে সামনে নিয়ে হচ্ছে আক্রমণ করতে যেত, যাতে সাধারণ মানুষ হচ্ছে আক্রান্ত হয়। আর সাধারণ মানুষ যেতে রাজি না হলে সাধারণ মানুষ যেত তাহলে পিছন থেকে ওড়াবে। এবং যে গুলিতে নেতায়ের সাধারণ মানুষ মারা গেছে বলা হচ্ছে, সেই গুলি সামনের দিক থেকে না পিছনের দিক থেকে, এটাই এখন বিচারে হচ্ছে মূল বিষয়ের জায়গায় এসে দাঁড়িয়েছে। আর্গুমেন্ট চলছে, সাক্ষী সব শেষ হয়ে গেছে। আমরা বলেছিলাম যে যদি ক্যাম্প থেকে গুলি চলতো তাহলে সামনে গুলি লেগে মৃত্যু হতো, কিন্তু গুলি পিছন থেকে কে গুলি করলো, তাহলে সাধারণ মানুষের পিছনে কারা ছিল? সেখানে হারমাদরাও ছিল না, সিপিআইএমও ছিল না, ছিল মাওবাদীরা। এখন এটা যেহেতু বিচার্য বিষয়, ওইটুকুন আমি লিখেছিলাম বই, এখন বিচার পাওয়ার পরে। এনায়তপুর পার্টি অফিসটা কিভাবে বাঁচিয়েছিলেন? এনায়তপুর পার্টি অফিস তো তখন আক্রমণ হয়েছিল। ওই এনায়তপুর পার্টি অফিসটা কিভাবে বেঁচেছিল, এই এনায়তপুর পার্টির লড়াইয়ের পরে মাওবাদীদের যে পার্টি কনফারেন্স হয়েছিল তাদের একটা ডকুমেন্ট প্রকাশ্যে এসেছিল, মিডিয়াতে এসেছিল। ওইটার পরে ওদের যে পার্টি কনফারেন্স, ওদের ডকুমেন্ট ওরা বলেছিল যে আমরা সিপিআইএমকে আন্ডার এস্টিমেট করেছিলাম, আমরা ভাবিনি সিপিআইএমের এই প্রতিরোধের ক্ষমতা তারা অর্জন করেছে যারা আমাদের সঙ্গে সমানে সমান টক্কর দিতে পারে। আমরা সেদিন এনায়েতপুরে আমরা প্রত্যক্ষ করেছিলাম, আমাদের প্রভূত ক্ষতি হয়েছিল, কিন্তু সিপিআইএমকে সেদিন আমরা বুঝেছিলাম যে সিপিআইএম তারা আমাদের আমাদের ভাবনা তার চেয়ে তারা অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, ওদের লেখায় আছে, এর চেয়ে আর কি বেশি আমার কিছু বলার নেই। এখন রাজ্যে পালাবদল হলো, দুটো ঘটনা সবার প্রথমে। এক, যেটা হচ্ছে গিয়ে ওই সিপিএম পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হওয়া শুরু হলো। দ্বিতীয়, বেনাচাপড়া, যদিও জায়গাটা বেনাচাপড়া নয় তার কাছে, সেখান থেকে হাড়গোড় পাওয়া গেল এবং তারপর আপনাকে গ্রেপ্তার করা এবং পরবর্তী যে ঘটনাগুলো ঘটলো। আমাকে গ্রেফতার পুলিশ করতে পারেনি, হাইকোর্টের অর্ডার পেয়েছিলাম, অ্যান্টিসিপেটরি বেল পেয়েছিলাম। সেই বেল কনফার্ম করার জন্য লোয়ার কোর্টে যেতে হয়েছিল, যদিও তখন সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেছে বেল ইজ বেল, তাই কনফার্ম করার জন্য যাওয়া দরকার। কিন্তু আমাদের আইনের লড়াইয়ের ভুল কিছু ভূমিকার জন্য আমাকে আমি কোর্টে যাই। সেই কোর্টে আমাকে হাইকোর্টের অ্যান্টিসিপেটরি বেল ক্যান্সেল করে সিজিএম আমাকে সিআইডি কাস্টডিতে দিয়ে দেয় কোর্ট থেকে। তার আগে তো আপনাকে বেশ কিছু আত্মগোপন করে থাকতে হয়েছিল। আত্মগোপন করতে গেছি, সেখানে এই আত্মগোপন করতে গিয়ে আপনি একটু বলুন না কি কি করতে হয়েছিল? আত্মগোপন তো করতে হয়েছিল যে আমাকে অ্যারেস্ট করার জন্য পশ্চিমবাংলার বর্তমান শাসক দলের পুলিশ তারা মরিয়া হয়ে খুঁজছে। কাগজে দেখছি কখনো বলছে আমি ত্রিপুরায় লুকিয়ে আছি, আমাদের রাজ্য সরকার আছে, কখনো বলছি কেরালায় লুকিয়ে আছি, কিন্তু আমি ছিলাম না, কেরালাও ছিলাম না, ত্রিপুরাও ছিলাম না। আমি আমার নিজের জায়গা যেখানে থাকলে আমি নিরাপদ থাকবো সেরকম জায়গাতেই ছিলাম, তাই আমাকে গ্রেফতার করতে পারেনি। আমি সেখান থেকে অ্যান্টিসিপেটরি বেল মুভ করেছিলাম, হাইকোর্ট আমাকে অ্যান্টিসিপেটরি বেল দিয়ে দিয়েছিল।
আর একটা বিষয় যে আপনার জেল জীবনের তো বই অবশ্যই একটা, সেখানে একটা জিনিস একটা তথ্য রয়েছে। সেই তথ্যটা হয়েছে, সেটা হচ্ছে কি, সিদ্ধার্থ বলে আপনাদের পার্টির একজন কর্মী, বামপন্থী কর্মী ছিল সিদ্ধার্থ এবং রায়। তাকে আপনি ওখানে আবিষ্কার করেছিলেন সে মাওবাদী কার্যকলাপ করে এই অভিযোগে বামফ্রন্ট সরকারই তাকে গ্রেফতার করেছিল। ছিল বামফ্রন্টের পুলিশ তাকে মাওবাদী বলে গ্রেপ্তার করে জেলে ছিল। আমরা জেল থেকে জামিন পেয়েছিল, জামিন পেয়েছে আবার হচ্ছে যে আত্মগোপন করে গেছিল, তারপরে আবার পুলিশ নিয়ে এসে বিচার হয়েছে, কিন্তু এখন ছাড়া পেয়ে গেছে, জেল থেকে খালাস পেয়ে গেছে। ও খেজুরির হচ্ছে এলাকার বাড়ি ছিল, সিদ্ধার্থ মণ্ডল বলে জেলে আলাপ হয়েছিল। খুব প্যাথেটিক হচ্ছে যে সাধারণ কৃষক পরিবারের সন্তান, জেলে আলাপ হয়েছে। জেলে অনেক এরকম মাওবাদীর সঙ্গে আলাপ হয়েছিল যখন জেলে ছিলাম, আলিপুর সেন্টার জেলে। এখন তো জেলটাই নেই, কারণ জেলটা তো উঠে গেছে, ওখান থেকে তুলে অন্য জায়গায় চলে গেছে। আপনার যে বিভিন্ন অভিজ্ঞতা, তাই নিয়ে তো আমরা বেশ কিছু তথ্য আপনি সামনে নিয়ে এসেছেন। আপনার যখন জেলে ছিলেন তখনও প্রচুর মানুষের সঙ্গে আপনার যোগাযোগ, জেলের কথাবার্তা অভিজ্ঞতা আমি হয়েছিল। তো বলেছি, বইয়ে বলেছি যে জেল হলো অলিখিত একটা বিশ্ববিদ্যালয়। মানুষের জীবনের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য জেলখানা থেকে যে রসদ পাওয়া যায়, জেলখানার বাইরে সেই রসদ সংগ্রহ করতে গেলে অনেক মেহনত করুন, সেই রসদ সংগ্রহ করা কঠিন। জেল হচ্ছে একটা সত্যি সত্যি হচ্ছে যে যদি জেল থেকে কেউ শিখবো বলে তাহলে অনেক কিছু জেল থেকে শেখা। বামফ্রন্ট সরকার যখন ছিল, অর্থাৎ শেষের দিকে দুটো জিনিস আমার মনে পড়ছে। এক, তখন পুলিশের কি কারণ এতগুলো ঘটনা ঘটছে পরপর, বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে, প্রশাসন কেন আটকাতে পারল না? পুলিশের কি ভূমিকা ছিল? আজকে যেভাবে পুলিশ পরিচালিত হচ্ছে, এটা স্বীকার করতে হবে যে আমাদের সময় সেভাবে আমরা পুলিশকে পরিচালনা করতে পারি। সালকু সরেনের মৃতদেহ দিনের পর দিন পড়েছে, পড়ে থেকে পচে যাচ্ছে, আমরা তুলে আনতে পারি। আমরা শাসন ব্যবস্থায়, সরকারে আমরা, পুলিশ আমাদের, তাও সালকু সরেনের বডি দিনের পর দিন পড়ে আছে। এসব ছিল পরবর্তীকালে, এসব আমাদের সরকার পরিচালনার মুখ্য ভূমিকায় যারা ছিলেন তারা এসব নিয়ে পর্যালোচনা করেছেন যে আমাদের চলার পথে কি কি ত্রুটি, কি কি বিচ্যুতি হয়েছিল। আর আবারও একই কথা, ওই কথাগুলোই ১.৫ দশকের যে শেষ অভিজ্ঞতা, তার মধ্যে বলো খুব আমার যতটুকু আমার নিজের জানা বা বোঝা সেইভাবেই আমি উল্লেখ করেছি। যদি উল্লেখ করতে গিয়ে কাউকে আমি কারোর প্রতি অসৌজন্য ব্যবহার করিনি, শিষ্টাচার সম্মান বজায় রেখেই আমি হচ্ছে বিশ্লেষণ করেছিলাম। এ নিয়ে হয়েছে অভ্যন্তরে চর্চা হয়েছে। আমি ঠিকই আমাদের যে সংগঠনে আমি আছি সেই নিয়ম অনুযায়ী এটা আমার ভুল হিসাবে চিহ্নিত হয়েছিল, আমি ভুল স্বীকার করেছিলাম। তার জন্য আমি সংগঠনের অভ্যন্তরে আমাকে যে শাস্তি দিয়েছিল সেই শাস্তি আমি মাথা পেতে নিয়েছিলাম। ভুলটা তো ভুলই। কিন্তু আমি একটা কথা আমি বলছি, এখনো বলে যাই যে আমি যে লিখেছিলাম, লেখার মধ্যে ভুল ছিল না। এই লেখার বিষয়টা নিয়ে যদি সত্যি সত্যি কোনো চর্চা করে বের করতো লেখাটা কতটা ঠিক, তাহলে তাতে অনেক কিছু বুঝে নেওয়ার মতো বিষয় ছিল। সেটা হয়নি। ভবিষ্যতে হবে কিনা তা আমি জানি না, কারণ সেই জায়গায় তো আমি নেই। একটা ভালো প্রস্তাবও আপনার বইতে আমরা দেখেছিলাম যে একটা আপনি ভেলারের ধাঁচে একটা মেডিকেল হাব তৈরি করতে নির্দিষ্টভাবে বলা আছে, হয়নি সে। আর এখন তো তার জন্য অনুশোচনা বা আত্মবিলাপ করে আর লাভ কিছু নেই। ও আর কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। কেন আজকের যারা শাসক দল তারা ওই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বিবেচনায় নিয়ে এসে করলে 15 বছরের মধ্যে সেটা হয়ে যেত। হয়নি, আর হবে বলেও আর মনে হয় না। এবং সেগুলো সেই পরিকাঠামোটা যা ছিল সেটা আস্তে আস্তে করে একেবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে চলে গেছে। আর সেটাকে আর ঘুরে দাঁড় করানো সহজ ছিল। কেন হয়নি তার জন্যে আমার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কি করতে পারি? আর তো কিছু করার মতো জায়গায় নেই। হবে হলে এক কথায়
উত্তর পূর্বাঞ্চলে হয়নি এবং চেহারা বদলে যেত। আজকে এই রাজ্যে যে মানুষকে দক্ষিণ ভারতে দৌড়াতে হয়, দৌড়াতে যেতে হতো। আমি নিজে ওখানে লিখেছি, বইয়ে লিখেছি, আমি অতীতে কখনো যাইনি। আমার স্ত্রীর চিকিৎসার কারণেই একবার ভেলোরে গেছিলাম। আমার যে অভিজ্ঞতা হয়েছিল, যে আমি বইয়ে লিখেছি যে আমি যদি অতীতে ভেলোরে আমার যাওয়ার সুযোগ হতো, তাহলে আমি তাহলে ফিরে এসে এইরকম একটা সুযোগকে কার্যকর করার জন্য আমাকে যতদূর যেতে হয় যেতাম। তার জন্য আমি কোনো কম্প্রোমাইজ করতাম না, যেতাম। আর তো কিছু করার নেই। এগুলো বলে এখন হচ্ছে যে মানুষের কাছে আমার লিখিত বক্তব্যের মধ্যে দিয়ে পৌঁছে দিয়েছি, মানুষ রিয়েলাইজ করবে। এবার নির্বাচন আসছে, সেই নির্বাচন লড়াইয়ের জন্য পার্টি প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বরাবর যেটা দেখা যায় যে লাল মাটিকেই সিপিএম তার লাল দুর্গ বানিয়ে ফেলেছিল, সেখানটায় তার কর্মী ছিল। তো সেই লাল পলাশ যেখানে ফুটতো, সেটা কি আর কোনোদিনও সম্ভব হবে, বা সেটা সেই মানুষকে কি আবার ফিরে পাওয়ার জন্য কোনো পদক্ষেপ? আমরা তো আশাবাদী, সবাই আশা নিয়ে আমরা বাঁচার পথ চলি। আশা না থাকলে মানুষ আমরা চলতে পারতাম না। কিন্তু আমাদের যে আমরা চলবো, সেখানে নীতি নিয়ম নির্দিষ্টকরণের জায়গায় নেই। যারা আছেন তারা বিশেষ কিছু ভাবনা, কি ভাবছেন, কি ভাববেন, কি পরিকল্পনা, তারা বলতে পারবেন। আমি সেই জায়গায় নেই। আমি সংগঠনের মধ্যে আছি একেবারেই সাধারণ সদস্য হিসাবে। আমার নিজে যেখানে আমি রাজনীতির জীবন শুরু করেছিলাম, সেই জায়গাটুকুকে মধ্যেই আমার সেবাবদ্ধ করে নিয়েছি। আমি সেখানেই মানুষের সঙ্গে থাকি, যতটুকুন আমার শরীর আমাকে পারমিট করে ততটুকুন আমি তাদের সঙ্গে থাকি। আর বাকি কলকাতায় আসি, তার মূলত এক হচ্ছে যে চিকিৎসার কারণ, আর দুই হচ্ছে আমার অজস্র মামলা মোকদ্দমা এখনো বিদ্যমান। শুধু একটা মামলাই শেষ হয়েছে, যে মামলাটা হচ্ছে যে আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা একটা দিয়েছিল, 5,15,500 টাকার একটা মামলা, যেটা হাইকোর্টে যেদিন আমি আপিল করি, সেদিন হাইকোর্টের তৎকালীন বিচারপতি সরকারি আইনজীবীকে বলেছিল যে একটা মানুষ যে প্রায় 34 বছর এমএলএ, তার মধ্যে 15 বছর মন্ত্রী, তার 500 কোটি না 50 কোটি না 50 লাখ না 5 লাখ টাকার একটা অনিয়মের মামলা আপনি নিয়ে এসেছেন। এবং সেদিন সরকারি উকিল মতাজুলকে বলেছিল, স্যার আজকেই আমি ফাইলটা পেয়েছি, আমি এখনো পড়ে দেখিনি, পরে আমি এ ব্যাপারে বলবো। তারপরে দিনের পর দিন, মাসের পর মাস গেছিল, সরকারি উকিল আর মামলাটা করতে যায়নি। তারপরে আমাদের উকিলরা মামলাটা উত্থাপন করতে করতে মামলাটার বিচার হয়। বিচার হয়ে সেই মামলাটা যে ঠিক ছিল না, মামলাটা যে তৈরি করা মামলা, কোনো সার্বত্তা নেই, এটা কোর্ট বলে দেয়, মামলাটা ডিসমিস করে দেয়। দেওয়ার পরে যে টাকাটা তৎকালীনভাবে ওরা পুলিশ সিজ করেছিল, সেই টাকাটা আমি 5,15,500 টাকা আমি ফেরত পাই। এটা আমার এই কেস চালানোর ক্ষেত্রে অন্তত কিছুটা আমাকে রিলিফ দিয়েছে। আর বাকি সব মামলা এখনো বিদ্যমান, এখনো মূল যে মামলা, সে মামলার এখনো চার্জ গঠন হয়নি। তারপরে আরো একটা 2014 সাল যখন আমি জেলায় যেতে পারিনি সুপ্রিম কোর্টের অর্ডারে, তখন 10 বছর পরে আমি জেলায় গেলাম। এই 10 বছরের মধ্যে 2011 পর 2014 সালে পরে আরেকটা মার্ডার কেসে তৎকালীন এসপি ভারতী ঘোষ একটা মামলা চার্জশিটে আমার নাম যুক্ত করে দেয়। সেই মামলা এখনো মেদিনীপুর কোর্টে এখনো পড়ে আছে। এখনো তারা হচ্ছে যে মানে প্রাথমিক প্রক্রিয়া, মামলা শেষ হয়নি, কমিটমেন্ট এখনো হয়নি, পড়ে রয়েছে। এই কদিন আগেই আবার সেই কেসের থেকে একটা নো অবজেকশন নিতে হলো আমার একটা বিশেষ কাজের জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা পডকাস্ট শুরু হওয়ার প্রথমে যেটা বলেছিলাম, যে সুশান্ত ঘোষের রাজনৈতিক জীবনের প্রত্যেকটা সিঁড়ি একটা করে গল্প। আমরা বেশ কিছু গল্প তুলে আনার চেষ্টা করলাম, ভবিষ্যতে আরো বেশ কিছু গল্প তুলে আনার অবশ্যই চেষ্টা করব। আপনারা যারা দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো হলেও বলবেন, সমালোচনা হলেও অবশ্যই বলবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।